আসসালামু আলাইকুম। গল্পের নাম দুইজনাতেই। লেখনীতে অলকানন্দা ঐন্দ্রী। পর্ব ৬। দিতি স্বাক্ষর পিছু পিছু পা চালালেও মুখটা কুচকানো। যেন তীব্র অসন্তোষ ফুটে উঠেছে চোখে মুখে। সে বিতৃষ্ণা চোখে মুখে ফুটিয়েই দিতি প্রথমে বলল, এভাবে ওদের মাঝখান থেকে ডেকে কোথায় নিয়ে যাচ্ছেন? কেনই বা নিয়ে যাচ্ছেন? সাক্ষ্য ঘাড় কাত করে চাইল। মুখে চোখে গম্ভীর একটা রূপ ফুটিয়ে তুলে বলে উঠল, কেন? নাচ করবেন না? নাচের রিহার্সাল করাতে নিয়ে যাচ্ছি আপনাকে। পাল্টা প্রশ্ন দ্বিতীয় করল এবারে। আমার তো ঈশানের সাথে ডুয়েট নাচার কথা। আপনার সাথে কেন যাচ্ছি? সাক্ষ্য ফের আবারও গম্ভীর মুখ করে ভ্রু বাঁকিয়ে বলল, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমি আপনার টিচার হই মিসেস দিতিকা তাসনিম। টিচারদের আদেশ মানা স্টুডেন্টদের কর্তব্য। দিতি ওভাবেই চাইল। রাগ ও হল বোধহয়। মুখ কুচকে বলল, আমার মনে আছে আপনি আমার টিচার। টিচার হিসেবেই প্রশ্নটা করেছি, অন্য কিছু হিসেবে নয়। টিচার হিসেবে প্রশ্ন করাটাও আমার কাছে স্রেফ বেয়াদবি মনে হচ্ছে। দিতি যেন বিস্মিত হল এমন ভাব করেই জিজ্ঞেস করল, টিচারকে এইটুকু জিজ্ঞেস করাও যায় না? শুনুন, কথা বাড়াবেন না। এখানেই দাঁড়ান। আমি আসছি। এইটুকু বলেই সাক্ষ্য পা চালিয়ে কোথায় যেন গেল। দিতি রাগে জেদে ওখানেই দাঁড়িয়ে রইল হতাশ হয়ে। টিচার টিচার বলে মাথা কিনে নিয়েছে নাকি? সবসময় দিতিকে কি ভাবে? এইটুকু ভাবতেই ভাবতেই দ্বিতীয় পা চালাল। সাক্ষ্য তার সাথে হঠাৎ হওয়া সবকিছুকেই মনে মনে বিরক্তিকর বস্তু হিসেবে ধরে নিয়ে যখনই পা চালিয়ে অনেকটুকু পথ বাড়াল ঠিক তখন কানে এল গম্ভীর গলা, চলুন, কাজ আছে। দিতি ফিরে চাইল। সাক্ষর মুখচোখ এতটাই গম্ভীর যেন সত্যিই কোনো গুরুত্বপূর্ণ কাজের কথা বলছে। দিতি ভ্রু বাঁকিয়েই বলল, কি কাজ? ভার্সিটির বাইরে। আমার পিছু পিছু আসুন। দিতি ফের ভ্রু বাঁকাল। সাক্ষ্য ব্যস্ত হয়েই পা চালাল। গুরুত্ব বুঝাতে চোখে মুখে ফুটাল একরাশ ব্যস্ততা। দিতি অবশ্য ওভাবেই দাঁড়ানো। সাক্ষ্য ফের আবারও ঘাড় ফিরিয়ে প্রশ্ন ছুড়ল, কথা শুনতে পান না? আপনার কি মনে হচ্ছে টিচার হয়ে আপনাকে বিনা দরকারেই আমি ডেকে নিয়ে যাচ্ছি? একদমই না। কিন্তু এটা যেমন মনে হচ্ছে না, তেমন এটা মানতেও মন চাইছে না দিতির। ভার্সিটির বাইরে আবার টিচার স্টুডেন্টের কি কাজ থাকবে? এইটুকু মনে মনে আউড়িয়েই পা বাড়াল। যেতে যেতে বলল, আপনার দিকে তাকিয়ে থাকলে দোষ হয়, পাশাপাশি হাঁটলেও তো দোষ হওয়ার কথা। এই কারণেই। কাজ থাকলে সবার সাথেই হাঁটা যায়, কথা বলা যায়। কিন্তু আপনি কাজের জন্য তাকাননি। ওটা আমার কাজই ছিল। কাজ ছিল বলেই তাকিয়েছি। দিতি এইটুকু মনে মনে বলেই মুখে রাগ রাগ ভাব নিয়ে চাইল। অতঃপর পাও বাড়াল। এরপর ভার্সিটির রাস্তা ধরে হেঁটে চলে এল বহু দূরে। অথচ কি দরকারি কাজ তা দিতি খুঁজে পেল না। আদৌ কোনো কাজ আছে কিনা তাও জানে না। শুধু মনে একরাশ বিরক্তি। আর এই বিরক্তি নিয়ে স্বাক্ষর পিছু পিছু আসতেই কল দিল ঈশান। ওপাশ থেকে জানাল, দিতি, কোথায় তুমি? ডান্স করবে না? করবে না ভালো কথা, দেখবেও না। মিহু তো খুঁজছিল তোমাকে ভিডিও করার জন্য। দিতি মুহূর্তেই লাফিয়ে উঠল। জানাল, নাচ করব আমি। মিহুকে না করো ঈশান। বলো যে ওর পরিবর্তে আমি ডান্স করব। কিন্তু সাক্ষ্য স্যার নিষেধ করেছে তোমাকে নিতে। করলে মিহু করবে। আরেহ না, সিনিয়র আপুরা তো বলেছে আমি নাচের স্টেপ ভালো পেরেছি। তার মানে পারফরমেন্সও ভালো করব। তুমি একটু বুঝিয়ে বলো। সাক্ষ্য এতক্ষণ চুপচাপ শুনছিল শুধু। এবার না পারতেই গলা ঝাড়ল। গম্ভীর রূপটা তখনও মুখ চোখে ধরে রেখে গলা ঝেড়ে বলে উঠল ধমকের সুরে, হোয়াট হ্যাপেন্ড? পানা চালিয়ে দাঁড়িয়ে থাকার মানে কি? স্বাক্ষর মুখ থমথমে। দিতি যখন ওটুকু শুনেও ফোন নামাল না তখন আবারও বলল গম্ভীর গলাতে, ফোনটা রাখুন। দিতি কেমন করে চাইল। কি আশ্চর্য! ফোনেও কথা বলতে পারবে না সে? এইটুকু ভেবেই জানাল, আমি একটু কথা বলেই রাখছি স্যার। এই পর্যায়ে সাক্ষ্য নিজেই ফোনটা কেড়ে নিল। পকেটে ফোনটা গুজে নিয়ে পা চালাতে চালাতে বলল, আমার পিছু পিছু আসবেন সোজা। এদিক ওদিক তাকালেও পানিশমেন্ট থাকবে। দিতি তাজ্জব যাওয়ার মতো করেই চাইল।
আরেকটু পথ যাওয়ার পর প্রায় মিনিট ৫ পরই একটা গাড়ি এসে থামল তাদেরই সামনে। গাড়ির জানালা নামিয়ে বেরিয়ে এল শাম্যর দাঁত বের করা মুখ। গাড়ির সামনের সিটেই বসেছে। চাহানিটা এমন যেন বেশ উৎফুল্ল মন নিয়েই বেরিয়েছে। শাম্য দিতিকে এক প্রকার ওই দাঁত কেলানো হাসি উপহার দিয়েই বলে উঠল, দিতি উঠ উঠ, তোদের ভার্সিটিতে বহু আয়োজন হয়েছে নাকি? সুন্দরী সুন্দরী মেয়েও আছে তাই না? দিতি একবার সাক্ষর দিকে চাইল। এতক্ষণ টিচার হিসেবে মান্যগণ্য করলেও সাম্যকে পেয়ে যেন দ্বিগুণ সাহস ভর করল। দাঁত কেলিয়ে বলল, খুবই সুন্দর আয়োজন সাম্য ভাই। তুমি দেখবে সুন্দরীদের? নামো, এক্ষুনি নামো। সুন্দরী কারোর সাথে ফিক্সড করে দেই তোমাকে, চলো। সাক্ষ্য তখনও স্থির চোখে চাওয়া। সাম্যই ফের হেসে বলল, আমার ভার্সিটিতেও আয়োজন আছে রে দিতু পাখি, নয়তো যেতাম। তুই উঠ, আমার ভার্সিটি ঘুরিয়ে আনি তোকে, চলগ। দিতি ফের আবারও চাইল সাক্ষর দিকে। এবারে ফুরফুরে মন নিয়ে গাড়িতর উঠতে উঠতে সাক্ষ্যকে বলল, স্যার, আমার ভাই হয়, উনার সাথে যাই। সাক্ষ্য শুধু গম্ভীরভাবেই তাকাল। অতঃপর দিতি উঠে বসতে বসতেই সাক্ষ্য পা চালিয়ে গাড়ির সামনের সিটের বিপরীত অংশে গিয়ে দাঁড়াল। তারপর গাড়ির দরজা তুলে সাম্যর দিকে চেয়েই গম্ভীর গলাতে সরাসরি বলল, নাম গাড়ি থেকে। সাম্য বিস্ময় নিয়ে চাইল যেন। ফ্যালফ্যাল করর চেয়ে বলল, তুমি না বললে গাড়ি নিয়ে আসতে? আমি এখন ভার্সিটিতে যাব কি করে তাহলে? সাক্ষ্য স্থির চোখে চেয়েই শুধাল, এখান থেকে নেমে মিনিট কয়েক রিক্সার জন্য দাঁড়িয়ে রিক্সা নিয়ে যাবি। আমার দরকার আছে একটু সামনে। তাই বলে আমি নেমে যাব? আমি আনলাম আর তুমি আমাকে নামিয়ে দিচ্ছ এভাবে? অন্যায় করছ না? সাক্ষ্য শান্ত স্থির চাহানিতে চেয়েই এবার শীতল স্বরে বলল, বেশি কথা বলছিস না সাম্য? সাম্যর কি হলো এবার কি জানি গাড়ি থেকে নেমে দাঁড়াল। বিড়বিড় করে বলল, কি জুলুম বড় ভাইয়া, ছোট ভাইয়ের প্রতি একটু মায়ামহব্বত ও নাই। সাক্ষ্য ততক্ষণে নিজের গাম্ভীর্য বজায় রেখেই উঠে বসল গাড়িতে। ড্রাইভিং সিটে বসেই গাড়ি চালাতেই দিতি হৈরৈ করে বলে উঠল, কি আশ্চর্য! সাম্য ভাই, সাম্য ভাইকে নিলেন না কেন? সাক্ষ্য শুধু গাড়ি চালাতে চালাতে জানাল, ইচ্ছে আমার। নামিয়েছেনই বা কেন গাড়ি থেকে? পিছনের সিটে ও নিলেন না? সোজা নামিয়ে দিয়ে চলে আসলেন। আসলাম। দিতি এবার ভ্রু কুঁচকে চাইল। বলল, এটা আপনার কাজ স্যার? স্টুডেন্ট নিয়ে গাড়ি চালানো? সাক্ষ্য আরেকটু পথ গিয়েই গাড়ি থামাল রাস্তার পাশেই। বলল, কেন? কোনো সমস্যা? রিহার্সাল থেকে ডেকে এনে কাজ আছে বলে আপনার পিছু পিছু এনে এখন গাড়ি চালাচ্ছেন? কেমন কাজ এটা? এর থেকে এতক্ষণে ঈশানের সাথে আমার নাচটা হতো ভালোভাবে। ভার্সিটি জুড়ে সবাই বলতো তখন নাইস কাপল। আপনার জন্য তো কিছুই হলো না। সাক্ষ্য ভ্রু বাঁকিয়ে তাকাল। নাচার এত বেশি শখ? কেন? নিজের ফোনটক বের করেই বিয়ের অনুষ্ঠানে নাচার মতো কয়েকটা গান শুনিয়ে ভ্রু নাচিয়ে বলল, নাচার খুব শখ না? নাও চুজ এ সং ফর ইয়োর ওয়েডিং। দিতি ভ্রু কুচকে চেয়ে মুহূর্তে শুধাল, করব না চুজ? ওকে করতে হবে না। আমি চুজ করে নিব, বাট রিহার্সাল কয়দিন যাবৎ করবেন তা ডিসাইড করে রাখুন। রিহার্সালে কোনো কমতি যেন না থাকে। একদম ১৬ আনা রিহার্সালই পূর্ণ করব আপনার। কোনো কমতি থাকবে না। কথাগুলো বলার সময় সাক্ষর মুখভঙ্গি ছিল স্থির, গম্ভীর এবং কণ্ঠটা শীতল, যেন শান্ত ভাষাতেই হুমকি দিল। দিতি ওভাবেই তাকানো। এতগুলো কথা শুনে বিড়বিড় করে মনে মনে বলল, রিহার্সাল কথাটা এতবার বলার কারণ? ঈশানের সাথে রিহার্সাল করেছি বলে? ঠিক এর পর মুহূর্তেই মনে পড়ল নিধি আর সাক্ষর গান করার দৃশ্যটাও, সাথে চারপাশের সবার গুঞ্জন। দিতপ চুপ থাকল না এবারে। রাগে জেদে জ্বলে বলল, ঈশানের সাথে আমায় দারুণ মানাবে না বলুন? সুন্দর, লম্বা, শান্তশিষ্ট এবং আমাকে ভালোবাসে এমন একজন ছেলেটা আমাকে প্রপোজ করেছিল। অ্যান্ড আই থিঙ্ক আমার সাথে ওর জোরটা খারাপ হবে না। সো আই উইল অ্যাকসেপ্ট হিজ প্রপোজাল। রাইট ডিসিশন না স্যার? সাক্ষর নজর আরও শান্ত হয়ে এল যেন। একদম শীতল চাহনি। স্থির সে চাহনিতে তাকিয়ে থাকতেই দিতি ফের আবারও বলে উঠল, ঈশান আমায় কতদিন ধরে ভালোবাসে জানেন?
কতটুকু ভালোবাসে জানেন? আমার আজকাল সত্যিই ওর জন্য মায়া হয়। যারা ভালোবাসে তাদেরই আমাদের গুরুত্ব দেওয়া উচিত, তাই না? বাকিদের গুরুত্ব দেওয়া শুধু শুধু টাইমলেস। ওহ, তারপর? ঈশান খুব ভালো ফটোগ্রাফিও করে, বুঝলেন? দারুণ সব ছবি তুলে। আমার সব দারুণ দারুণ ছবি ওই তুলে দিয়েছে, বুঝলেন? আপনি জানেন, আমার জন্য তো পুরো একটা পেনড্রাইভই রেখেছে। পুরো পেনড্রাইভ জুড়ে শুধু আমার ছবি। সাক্ষ্য শুনল। এই পর্যায়ে বোধহয় আর চিলমুডে বসে থাকতে পারল না। অহেতুক একটা রাগ হচ্ছে সাক্ষর। অথচ সে জানে রাগ করা উচিত না। উইটুকু স্বাভাবিক। তবুও মুখ চোখে থমথমে এক ভাব রেখে সাক্ষ্য শুধাল। ঈশানের সম্পর্কে দেখছি পিএইচডি কমপ্লিট করে নিয়েছেন। আর কি কি জানেন তার সম্পর্কে? দিতি ফের আবারও আয়েশি ভঙ্গিতে বলল। ওর আব্বুকে চিনি, আপুকে চিনি। ওর আম্মুর সাথেও কথা হয়েছিল আমার ঘণ্টাখানেকের মতো। এত অমায়িক মানুষজন। গুড। আর কিছু? দিতি যখন ফের উচ্ছ্বাস নিয়ে উত্তর করতে যাবে ঠিক তখনই সাক্ষর পকেটে থাকা ফোন বেজে উঠল। সাক্ষ্য কপাল ফোনটা বের করতেই দেখল দিতির ফোনটাই। কল এসেছে, তাও ঈশানের নাম্বার থেকেই। সাক্ষ্য ওই শীতল চাহানিতেই চেয়ে কল কাটল। মোবাইলটা আবারও পকেটে গুজে তাকাতে না তাকাতেই দিতি বলল। কল রাখলেন কেন? কোনো দরকারি কলও তো হতে পারে। আমার ফোনটা দিন। খুব দরকারি কল? সাক্ষ্য ভ্রু বাঁকিয়েই প্রশ্নটা ছুড়ল। দিতি উত্তর করল। অবশ্যই, হতেই পারে। ফোনটা দিন। ঠিক এরপর আরও দুবার কল এল। দুইবারই ঈশান কল দিয়েছে। সাক্ষর রাগে বিরক্ত লাগছিল। অন্যের বুকে কল দিতে নেই, জানে না এত বড় তাগড়া ছেলে? নাকি জানে না? এরপরই ফোনটা বাড়িয়ে দিয়ে বলল। কল রিসিভড করুন। আর বলুন অন্যের বুকে এভাবে বিরক্ত করতে নেই, কল করে নিন ফার্স্ট। দিতি ফোনটা নীল ঠিকই। কলও তুল, সাক্ষর কথামত। অথচ কল তুলেই সর্বপ্রথম হেসে বলে উঠল। ঈশান, আই থিঙ্ক ইউ আর পারফেক্ট ফর মি। সো আই এম অ্যাকসেপ্টিং ইয়োর প্রোপ। বাকিটা বলা হলো না দিতির। সাক্ষ্য এক প্রকার প্রায় ছিনিয়েই নীল ফোনটা। অতঃপর ওভাবেই কল রেখে পকেটে গুজল। বলল, খুব সাহস দেখাচ্ছেন মিসেস সাক্ষ্য এহসান। এতটাও সাহস দেখাবেন না যে পরে আফসোস করতে হয়। দিতি মুখ ফুলিয়ে শ্বাস ফেল। জানাল। আশ্চর্য। আপনার জন্য প্রপোজাল ও অ্যাকসেপ্ট করতে পারব না? কিনে নিয়েছেন নাকি আপনাকে? সাক্ষ্য ওভাবেই গাড়ি চালাতে চালাতে উত্তর করল। বহু আগেই ম্যাম। সাক্ষ্য ওখান থেকেই দিতিকে দিতির বাসার সামনে নামিয়ে দিয়ে এসেছে। বাসার সামনে নামার আগে আরও একবার শীতল গলায় বলল। আরও একবার সাবধান করছি। আপনি মানুষটা বেঠিক হলেও কাজকর্ম যেন সঠিক থাকে। দিতি শুনলেও গুরুত্ব দিল না। যেতে যেতেই মুখ ভেঙ্গিয়ে শুধাল। আপনি মানুষটা বেঠিক হলেও কাজকর্ম যেন সঠিক থাকে। ওরে ঢংরে। নিজে ভাই অন্যের সাথে গান করে আর আমি নাচ করলে বেঠিক কাজ? থং। দিতি মুখ ভেঙ্গাতে ভেঙ্গাতেই উপরে গেল অপর দিকে। সাক্ষ্য তার যাওয়ার দিকে কিয়ৎক্ষণ চেয়ে থেকেই গাড়ি ঘুরিয়েছে। বউ অবাধ্য হয়ে যাচ্ছে। অন্যের প্রতি মুগ্ধ হচ্ছে, অন্যের খোঁজখবর নিচ্ছে, অন্যের পরিবারের সাথে ঘনিষ্ঠ হচ্ছে, এত কিছু তো মেনে নেওয়া যায় না। বউ ইদানিং তাকে তাকিয়ে তাকিয়ে দেখেও না, লুকিয়ে চুরিয়ে ফিরেও দেখছে না তার দিকে। এত কিছুর কারণ কি? মুগ্ধতা কমে যাচ্ছে নাকি? সাক্ষ্য এতসব ভাবতে ভাবতেই যখন গাড়ি নিয়ে বাসায় হাজির হল তখন উপরে যেতে যেতে কল এল তার সবচাইতে কাছের বন্ধু নিশাদের। সাইলেন্ট থাকলেও ভাইব্রেট হচ্ছিল। এবং এতক্ষণ গাড়িতেও ভাইব্রেট হচ্ছিল। সাক্ষ্য ইচ্ছে করেই তুলেনি কল। অবশেষে এখন কল তুলতেই ওপাশ থেকে বলল। কল তুলিসনি কেন এতক্ষণ? কতবার কল দিলাম শালা? দরকার বলেই তো কল দিলাম নাকি? সাক্ষ্য শুনল। কোনোরকম উঠতে উঠতে বলল। হু। ওপাশ থেকে ফের আবারও বলল। কি হু? কোনো জগৎ এ আছিস হারামি? দরকারে কল দিয়েছি তোকে। নিধিকে কল দিচ্ছি এতবার। তুলছেই না সে সকাল থেকের কল। এর জন্যই কল দিচ্ছি তোকে এত করে। আর তুই হারামি তো কল তোলার নামই করছিস না। পেলে দিতাম কয়টা তোরে। কি এমন করছিলি হু? সাক্ষর মেজাজ এমনিতেই খারাপ লাগছিল।
এমন সময় নিষাদের কথাগুলোও বিরক্ত লাগছে। উঠতে উঠতেই দাঁতে দাঁত চেপে বলল, বউ ঘরে তোলার আগেই হাতছাড়া হয়ে যাচ্ছে আমার, আর তুই আশা করিস তোকে আমি কৈফিয়ত দিব কেন কল তুলিনি? ইডিয়াট কোথাকার! এইটুকু বলেই কল রাখল সাক্ষ্য। অতঃপর ধূপধাপ সিঁড়ি বেয়ে বাসায়ও পৌঁছাল। জুতো খুলে ঘড়ি খুলে বেসিনের সামনে দাঁড়িয়েই চোখে মুখে পানি দিতেই পিছন থেকে শোনা গেল, তুই নাকি দিতির সাথে ছিলি সাক্ষ্য? বাসায় আনলি না কেন মেয়েটাকে? মেয়েটা ঘরে থাকলে তাও হাসি খুশি লাগে ঘরটা। ঘরের মানুষ তো ঘরর আসলে তো ভালোই, তাই না? সাক্ষ্য ফিরে চাইল। অতঃপর গম্ভীর শান্তিশিষ্ট সাক্ষ্য এহসান এই প্রথমবারের মতোই নিজের মাকে গম্ভীর মুখে বলল, 4 মাস আগে এত তাড়াহুড়ো করে আক্ত করিয়ে এখন নিজের বান্ধবীর মেয়েকে পার্মানেন্টলি ঘরে তুলছ না কেন আম্মু? সাক্ষর মা ফ্যালফ্যাল করে চেয়ে শুধু এইটুকুই উচ্চারণ করল, হু। সাক্ষ্য যেতে যেতেই বলল, ঘরে তুলে নিলে তো ঘরও হাসি খুশি থাকবে, তোমার ইচ্ছেও পূরণ হবে। তাছাড়া ঘরের মানুষ তো ঘরেই মানায়, তাই না? তখন রাত্রি 12টা। সাক্ষ্য তখনও বেলকনিতেই বসা। মোবাইলটা হাতে নিয়ে মেসেজ করল শান্তভাবেই, দীতিকা তাসনিম, অন্যের দিকে তাকানোর মতো ভুল ভুলেও করবেন না। মুগ্ধ হওয়া তো দূরের কথা, আপনি যার তার প্রতিই মুগ্ধ হবেন শুধু, নয়তো খারাপ হবে। দিতি তখন মহাঘুমে। মেসেজটা এল ঠিকই, তবে দেখা হল না। দেখতে পেল রাত 3টায়, যখন ঘুম ভাঙল তখনই। মেসেজটা দেখেই বোধহয় সর্বপ্রথম কপাল কুঁচকাল। নিজেও লিখল, অথচ আমি তো ঈশানের প্রতি খুব করে মুগ্ধ হয়ে আছি, নেশায় বুঁদ হয়ে যাওয়ার মতো। একসেপ্টও করে নিয়েছি, বুঝলেন? এতে খারাপ হলেও কিছু করার নেই যে। প্রেম কি অত বিদ্রোহ মানে বলুন তো? সাক্ষ্য এই মেসেজটা পেল সাতসকালে। প্রতিদিন ভোরে উঠে মর্নিং ওয়াক করলেও আজ বের হল না সে। মোবাইলটা হাতে নিয়ে কল দিল সর্বপ্রথম দিতিকেই, ওপাশের দিতি তখনও ঘুমে। বৃষ্টিময় ঠান্ডা আবহাওয়ায় ঘুমই এখন সঙ্গী তার। দিতি দ্বিতীয়বারের সময় চোখ কচলে নিয়ে উঠল। ফোনটা হাতরে নিয়ে ফোন স্ক্রিনে চাইল ঘুমো ঘুমো চোখেই। অতঃপর কল রিসিভার ও করল। বলল, সাতসকালে কল দেওয়ার মানে কি স্যার? আপনার আর নিধির বিয়ের ইনভাইটেশন দিবেন? আশ্চর্য! সাক্ষ্য শান্ত শীতল স্বরে বলল, লাস্ট মেসেজটা সজ্ঞানেই করেছেন ম্যাম। দিতির হঠাৎ মনে পড়ল না। তারপর মনে পড়ল কি মেসেজ দিয়েছিল সে। বলল, অফকোর্স। ওকে ফাইন, তার মানে চাইছেন বিদ্রোহ হোক? সামাল দিতে পারবেন এই বিদ্রোহ? দিতি ওভাবেই বালিশে মুখ গুজে দিয়ে উত্তর করল, প্রেম কোনো বিদ্রোহ মানে না। করতে পারেন আপনি। খুব কনফিডেন্স? থাকবে না কেন? সাক্ষ্য শুনল। অতঃপর ঠোঁট বাঁকিয়েই হুট করে হেসে উত্তর করল, ওকে ফাইন। তৈরি থাকুন। এইটুকু বলেই সাক্ষ্য ফোন রাখল। মুখচোখ গম্ভীর ছেলেটার। আশ্চর্যজনকভাবে সে ঈশানকে সহ্য করতে পারছে না মনে হল অদ্ভুত রকমের ঈর্ষা ফিল হচ্ছে। অথচ এর আগে সাক্ষ্য কখনো কোনো মেয়েকে নিয়ে কোনো ছেলের প্রতি ঈর্ষা অনুভব করেনি। বরং বরাবরই জেনে এসেছে দিতি মেয়েটা সে ব্যতীত আর কিছুই ভাবতে পারে না। পারে না মানে পারেই না। সাক্ষ্য দিতিকে খুব ভালোভাবেই চেনে। এমনকি এখনও সে নিশ্চিত যে দিতি এমনটা করবেই না। তবু বিনা কারণেই তার ঈশানকে সহ্য হচ্ছে না। সে কেন পছন্দ করবে তার বুকে? কোনো সাহসে? দিতি মেয়েটা চঞ্চল হলেও প্রায়শই সে শাড়ি পরে এদিক সেদিক ঘুরে বন্ধুবান্ধব নিয়ে। এমনি সময়ের দিতি আর শাড়ি পরে থাকা দিতিকে দেখতে আসলেই সুন্দর লাগে, যেন স্নিগ্ধ রমণী। দিতি আজও শাড়ি পরে বেরিয়েছে। সাক্ষর সাথে কথা হওয়ার একটু পরই বেরিয়েছিল। পরনে সুতির একটা শাড়ি। শাড়িটা কালো আর সবুজের মিশ্রণে। শুধু দিতিই নয়, খেয়াও পড়েছে কালো রঙের একটা শাড়ি। সাথে কথা, আর ওর আদুরে বিড়ালটা আছে। মেডিকেলে পড়ার পর থেকে কথা দিতির থেকে আলাদা হয়ে গেলেও দিতি প্রায়শই জোরাজুরি করে তাকে তাদের আড্ডায় আনে। শহর ঘুরে গল্প করে। আজও তাই হল। তবে দিতি এত করে বলেও কথাকে শাড়ি পরাতে পারেনি। কারণ তার ধারণা সে মোটা বলে শাড়ি পরলে আরও মোটা লাগবে। তাই তো মিল রেখে কুর্তি পরেছে, মাথায় দিয়েছে ঘোমটা। মিহু অবশ্য আসতে পারেনি পারিবারিক অনুষ্ঠান থাকাতে। তবুও এই 3 জন কি সুন্দর টেইটি করে শহর ঘুরল। টং দোকানে চা খেল। মাঠে দাঁড়িয়ে ফুসকা বেলপুরিও খেল।
অবশেষে কথাই সর্বপ্রথম বলল, আরও হাঁটবি দিতি, দিতি চাইল। জানাল হু। সন্ধে অবধি হাঁটব। তুই হাঁটতে না পারলে কোলে করে নিয়ে যাব না হয় ই। খেয়া হেসে ফেল। এখানে খেয়া কথা দুইজনই চুপচাপ শান্ত স্বভাবের। শুধু বকবক করার মধ্যে আছে দিতিটাই। মিহু হলে অবশ্য আরও ভালো জমত। দিতি আরও কয়েক পা বাড়িয়ে কথার আদুরে বিড়ালটাকে কোলে তুলতেই অদূরে চোখে পড়ল কিয়ান আর ঈশানকেও। ওদের দেখেই এগিয়ে এল। অবশেষে এসেই কিয়ান দাঁত কেলিয়ে শুধাল, কি রে? তোরা এখানে? কোনো ছেলের পিছু পিছু চলে এলি? দিতি উত্তর করল, তোর পিছু পিছু। সে তো আসবেই। কিন্তু চার চোখ? কি যেন নাম? ভুলে গেলাম তো। কথা মিনমিন করে চাইল। দিতির সাথে এর জন্যই ওর বের হতে মন চায় না। কোথায় থেকে কোনো ছেলে চলে আসে। এর আগেও দুয়েকবার দেখেছে সে এই ছেলেটাকে। দিতির বন্ধু এটাও জানে। কথা অস্বস্তি নিয়েই বলল, কথা। কিয়ান ভ্রু নাচিয়ে মজা করে জানাল, হু বলেন, কি কথা বলবেন? দিতি মুহূর্তেই পিঠে কিল বসাল। জানাল, ওর নাম কথা ছাগল। ও হাচ্ছা। মিস কথা, আপনার বিড়ালটা তো দারুণ। একদম আপনার মতোই। এইটুকু বলেই কি আর হাসল। কথা সৌজন্যতামূলক বলল। ধন্যবাদ। কিয়ান ভেবেছিল আরেকটু ফ্লার্ট করবে। কিন্তু বিড়ালটাকে কথার কোল থেকে নিতে চাওয়ার চেষ্টা করতেই আচড়ে দিল হাতে। কিয়া মুহূর্তেই হাত সরাল। বলল, বাবা। আপনার বিড়াল তো দারুণের পাশাপাশি ডাকাত ও। আপনার মতোই। কথার মুখটা ফ্যাকাশে। কিয়ানের দিকে একবার চেয়ে সরি বলতে নিবে ঠিক তখনই দিতি বলে উঠল, পরশু ভার্সিটির অনুষ্ঠানে আসিসনি কেন? তোর না নিধির সাথে গান করার কথা ছিল? নাকি পলিটিক্সে সময় দিতে গিয়েছিস? কিয়ান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল। কথা সত্য। পলিটিক্স আর মেয়ে ব্যতীত লাইফে আছেটা কি? তাছাড়া সাক্ষ্য সার করে দিল না গান। আর কি? আমারে তো লাগলি না। দিতির মনে পড়ল আবারও সে ঘটনা। তারপর বলল, তুই করলে লোকজন তোকে আর নিধিকে পারফেক্ট কাপল বলত। এখন তোর জায়গাটা ওই নাকুচু লোক নিয়ে নিয়েছে রে। তোর আর কাপল গড়া হলো না। তাই না কি? আমার তো আসলেই মনে হয় এরা কাপল। কাজেই অন্যের বেডি নিয়ে টানাটানি করার অভ্যাস নাই উ। এও পর্যায়ে দিতির আবারও মন খারাপ হল, বোধহয় মুখ ভেঙ্গাল কেবল। আসলেই কি নিধির সাথে স্বাক্ষর কিছু আছে? না হলে সবাই এমন মাথায় তুলে কে এই জুটিকে? কারণ কি? দিতির তো অসহ্য লাগে। দিতি, খেয়ে এবং কথার বিড়াল মিষ্টু তিনজনেরই বহু ছবি তোলা হলো কিয়ানের ক্যামেরাটায়। শুধু ছবি তুল না, কথাই। পাশে চুপচন বসেছিল। যদিও কিয়ান কথা বলেছিল তার সাথে। কথা টুকটাক উত্তর দিয়েছিল কেবল। ভালো লাগছে না বলে এক পর্যায়ে সাক্ষ্যকেও কল করে বলেছে এসে নিয়ে যেতে। ভালো লাগছে না। সাক্ষ্য এল প্রায় মিনিট 15 পর। গাড়িতে সাথে সাম্যও আছে অবশ্য। দুইজনই যাচ্ছিল অন্য জায়গায়। মাঝপথে কথার জন্য এখানে আসতে হচ্ছে বলে সাম্য অবশ্য নারাজি কিছুটা। সাক্ষ্য রাস্তার অপর পাশে গাড়ি পার্কিং করতে করতেই চোখে পড়ল দিতি, খেয়ার সাথে সাথে ঈশানকেও। কি আশ্চর্য! এই ছেলেটা এখানেও, তাও দিতির সাথে। দিতিরই ছবি তুলছে। একটা ক্যামেরা কিনে কি ভেবেছে? রমণীদের মন কিনে নিবে ছবি তোলার অজুহাতে? সাক্ষ্য দ্রুতই গাড়ি পার্ক করে নামল। কথাকে কল দিয়ে বলল, তোর সাথে আর কে আছে? কথা এপাশ ওপাশ চাইল। বলল, দিতি আছে। নিয়ে আয় ওই আহাম্মককেও। আম্মু বলেছে উনাকে বাসায় নিয়ে যেতে। অথচ স্বাক্ষর আম্মু বলেনি। কাল বলেছিল অবশ্য। কথাও তাতে সাই দিল দিতিকে বলেকে তাড়াহুড়ো করে নিয়ে এল সঙ্গে কনে। সাম্য অবশ্য দূর থরকে দেখছিল এসব। কিয়ান যে আসার সময় কথাকে বাই দিল, একটু আগে অবধিও একসাথে বসা ছিল সবটাই। সাম্য মোবাইলে তুলে নীল একটা ছবিও। অতঃপর মনে মনে পেয়ে গেল যেন বিশাল এক সুযোগ। আজই সে আম্মুকে বলবে তার মেয়ে কেমন, কি করে বেড়ায়। সবসময় ভালো ভালো বলা কথার কপালেও কিছু জুটুক। আহা! সাম্যর খুশি আর কে রাখে। দিতি এল কথার সাথেই। তবে সাক্ষ্যকে দেখে নারাজ হল। মুখ চোখ কুচকে নিয়ে উঠে বসল ও গাড়িতে। সাক্ষ্য বাসার সামনে আসার পর সাম্য আর কথাই নামল প্রথমে। তারপর নামল দ্বিতীয়। পিছু পিছুই গেল। সাক্ষ্যকে দেখা গেল না অবশ্য। দিতি ততক্ষণে পা বাড়িয়ে উপরে গেল।
সাজিয়া আফরোজকে দেখেই সালাম দিতেই উনিও বললেন, তোর কথা তো আজই বলছিলাম দিতি। তোর আম্মুর সাথেও দরকারি কথা বলার ছিল বুঝলি। ভালো হয়েছে তুই এসেছিস। দিতি ভ্রু কুচকাল। জানাল মানে? তুমি জানতে না আসছি যে? কি করে জানব? জানিয়েছিস নাকি হু? এইটুকু বলা শেষ করতেই সিঁড়ি বেয়ে এসে সদর দরজা দিয়ে এসে সবরই সাক্ষ্য পা রাখল বাসায়। দ্রুতই বলল, আম্মু আমার জন্য চা করো তো। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু শুধু জারতার সাথে বকবক করো না। জারতার? দিতি মুখ কুচকে চাইল। সাক্ষ্য ততক্ষণে পা এগিয়ে রুমে গিয়েছে। পেছন থেকে সাজিয়া আফরোজ আবার ও বললেন, কি রে? চা। কিন্তু তুই তো চাই খাস কেমন? সাক্ষ্য ফিরে চাইল। দূর। কি বলছে ও? বলল, ওই আর কি। তারপরই গম্ভীর মুখচোখ করে চলে গেল নিজের ঘরে। দিতি ফিরে চাইল। সাজিয়া আফরোজের সাথে রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে থাকতেই গল্পগুজব করল। মাঝে উনিই জিজ্ঞেস করলেন, তোর তো এখন ব্যস্ততা নেই তাই না আম্মু? কয়েক মাস তো মোটামুটি কম ব্যস্ততা আছে তাই না? দিতি উত্তর করল, হু। যাক, বাঁচলাম। তাহলে ভাবতে আর অসুবিধে নেই। কি নিয়ে গো? জানবি। জানাব আমি। এইটুকু বলেই হাসলেন উনি। ছেলে আজ সকালেও মুখচোখ গম্ভীর রেখে বলেছে দিতিকে নিয়ে। তার বড় ছেলের এহেন গম্ভীর কথা তো আর ফেলা যায় না। বান্ধবীর মেয়েকে তো ঘরে তোলা উচিত। সাথে এই দুইজনের একটা বুঝাবুঝি হলেও ভালো। তাই তো কফিটা তৈরি করেই দিতির হাতে দিয়ে বলল, সাক্ষ্যকে দিয়ে আসবি একটু? আমার হাতে কাজ আছে। একটু পরই যাব। আমি? হু। দিতি হা না করে নীল। অতঃপর পাও বাড়াল। সাক্ষ্যর রুমের দরজায় সামনে গিয়ে কিছুটা সময় দাঁড়াল। তারপর ডুকল রুমে। সাক্ষ্যর দিকে বাড়িয়ে দিল। অতঃপর বলল, বাবা, রুম এত গোছালো। কে শিখাল এই রুম গোছানো স্যার? নিধি। সাক্ষ্য তাকাল, ভ্রু বাঁকিয়েই উত্তর করল না। এতটা সময় শুধু চাপা গম্ভীর থেকে রাগ দমিয়ে রেখেছিল, যা এখন প্রকাশের সুযোগ পেল। সাক্ষ্য ঠিক এক পা করেই দিতির দিকে এগোল। মুখটা গম্ভীর টানটান। যেন শীতল এক রাগ স্পষ্টই ফুটে উঠছে চোখে মুখে। দিতি যখন ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে সাক্ষ্যকে বুঝার চেষ্টা করছিল ঠিক তখনই সাক্ষ্য একদম দিতির সামনে এসে দাঁড়াল। এক হাত দিতির পেছনে দেওয়ালে রেখে অন্য হাতে দিতির কপালের উপর পড়া চুলগুলো সরিয়ে কানে গুজে দিতে দিতেই হিমশীতল গলায় বলল, আজকাল একটু বেশিই উড়ছেন না ম্যাডাম? দিতি চাইল। ফের আবারও বলা হল। ছবি তুলছেন, হাসছেন, মুগ্ধ হচ্ছেন, অ্যাকসেপ্ট করছেন, নো প্রবলেম। কিন্তু একবার সাক্ষ্য এহসানের মাথা বেঠিক হলে আপনাকে এক বিন্দুও ছাড় দিবে না, মাইন্ড ইট। এভাবে মনমতো উড়ার শখও গুছিয়ে দিবে। তখন কেবল সাক্ষ্যর মন আকাশেই উড়বেন গু। দিতি এবারে বলল, ডানাই নাই, আবার উড়ব আমি। সাক্ষ্য ফের কপালের পাশের চুলগুলোতে আঙ্গুল বুলাল। বলল, তো বলুন, ছবি তোলার মানুষের অভাব আপনার? ফটোগ্রাফার লাগবে? আজকাল পেমেন্ট করলে অনেক ফিমেল ফটোগ্রাফারও পাওয়া যায়। দিতি ওভাবে থেকেই বলল, ঈশানের মতো ফটোগ্রাফি পারবে নাকি সবাই? আশ্চর্য। সাক্ষ্য আরেকটু এগোল। দিতির অনেক কাছে চলে আসতেই এবার দিতি উসকুস করল। কি আশ্চর্য! এমন এগোচ্ছে কেন? দিতি নড়বড়ে হতেই সাক্ষ্য বলল, তাই নাকি? কত ভালো পারে। করে তো শুধু মেয়েদের ফটোগ্রাফি। দিতি নড়বড়ে হলেও উপরে বলল, তো? দাঁত কেলিয়ে হাসুন তো দেখি আমার সামনে। যতটা ওখানে হেসেছরণ ওভাবেই। ছবি তুলব। ভালো ফটোগ্রাফি হয় কিনা দেখা যাক। দিতি ফোঁস করে শ্বাস ফেল। সাক্ষ্য ফের আবারও চাপা ধমকে বলল, হাসুন ননখু। দিতি ওভাবেই চাইল। সাক্ষ্য যে কথাটা শীতল রাগ নিয়েই বলল তা স্পষ্টই বুঝা গেল। সাক্ষ্য ততক্ষণে ফোনটা এগিয়ে ধরল। দিতির ওভাবেই একটা ছবি তুলে দেখিয়ে বলল, জড়সড় মিসেস। লুক। সাক্ষ্য এহসানের ক্যামেরায় আপনার ছবি যতটা সুন্দর আসে কারোর ক্যামেরাতেই অতটা সুন্দর আসে না, বুঝলেন? দিতি চাইল। হাত বাড়িয়ে ফোনটা নিতেই হাতের অস্পষ্ট টাচে চলে এল এই ছবিটার পাশের ছবিটা। অদ্ভুতভাবে এই ছবিটাও দিতিরই। গতকাল ভার্সিটিতে তোলা ছবি। বোধহয় দূর থেকেই তোলা হয়েছে। দিতি ভ্রু কুঁচকেও বলতে নীল, এটা
এটা কে তুলেছে? সাক্ষ্য চাইল ফোনে। ঠিক মুহূর্তের মধ্যেই ফোনটা নিজের পকেটে গুটিয়ে নিল এক মুহূর্তেই। বলল, যেও তুলুক, আপনার ঈশানের থেকে সুন্দর হয়েছে। দারুণ হয়েছে গু। এইটুকু বলেই পিছু ঘুরল সাক্ষ্য। দিতি ফ্যালফ্যাল করে তাকাল। মুহূর্তেই মুখ ভেঙ্গাল। বলল, তাকে বলবেন দেখা করতে। ধন্যবাদ জানাব। দিতি ওখান থেকে এসেই ঘুমিয়েছিস সন্ধ্যা অবধি। কিন্তু ঘুম ভাঙ্গল তখন যখন তার মাই বার কয়েক ডাকতে ডাকতে তার মাথা খেয়ে নিল। অবশেষে দিতি যখন ঘুম ঘুম চোখেই মায়ের দিকে তাকাল অনেক ডাকাডাকির পর ঠিক তখনই তাকে ডাকা হল। দিতি, এই দিতি উঠছিস না কেন? দিতি এই ঘুম ঘুম ভাব নিয়েই উঠে বসল। মায়ের এমন জরুরি তলব দেখে ঘুমের রেশ কাটিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে আম্মু? সাজি কল করেছে। আজাদ ভাইও কল করে বললেন যে। কি বললেন? এইবারে দিতির মা ছোট শ্বাস ফেললেন। বললেন, তোর আর সাক্ষর আনুষ্ঠানিক বিয়ের বিষয়ে কিছু ভেবেছি কিনা জিজ্ঞেস করছেন। সাজিরা চাইছিল আনুষ্ঠানিক বিয়েটা হয়ে যাক। দিতির ঘুমের রেশ তখন সবটুকুই কাটল। চোখমুখ কুঁচকে বলল, হঠাৎ? কি কারণে? হঠাৎ কোনো কারণ নয়। যখন হয়েছে আনুষ্ঠানিক বিয়ে তো হবেই। তোর আর সাক্ষর সম্পর্কটাও কেমন ছন্নছাড়া। এগোচ্ছে না। বোধহয় একসাথে থাকলে তবুও তোদের একটা টান তৈরি হবে। একমত বলে দেই? দিতি ফ্যালফ্যাল করে চাইল। একমত বলে দিবে মানে? দিতি চলে যাবে পরিবার ছেড়ে? আম্মুকে ছেড়ে? এইটুকু ভেবেই দ্রুত বলল, না। আগদের সময় তো সাজি আম্মুর ছেলে নিজেই জানিয়েছিল যে আমি যতদিন না ভার্সিটি লাইফ শেষ করছি ততদিন আনুষ্ঠানিক বিয়ে হবে না। কিন্তু তুই তো ভালোবাসিসই আম্মু। যাকে ভালোবাসিস তার সংসারে যাওয়ার ইচ্ছে নেই? আছে। কিন্তু আমি জোর করে ও কারোর ঘাড়ে বসে যেতে চাই না আম্মু। তোমার বান্ধবীর ছেলে নিজে যখন চাইবে তখন আনুষ্ঠানিক বিয়ে নিয়ে ভাবা যাবে। তার আম্মু আবারও বলল, সাক্ষ্যকে না জিজ্ঞেস করে কি ওরা আমায় বলেছে? নিশ্চয় সাক্ষ্য হ্যাঁ বলেছে। শিওর হচ্ছ কি করে? বিয়ে ও তো মনে হয়েছিল মত দিয়েই করেছিল। কিন্তু পরে জানলাম এটা তার জন্য আকস্মিক হওয়া বিয়ে। এইটুকু বলেই দিতি ফের আবারও ঘুম দিল। দিতির মা না পেরেই সাক্ষ্যদের জানালেন দিতির সময় লাগবে। অপরদিকে সাক্ষ্য এই উত্তরটা শুনেই ইগোতে লাগল বোধহয়। কল দিল দিতিকেও। প্রথমেই বলল, সাক্ষ্য এহসানের সাথে সংসার করতে অসম্মতি জানিয়েছেন। কারণ কি? এখন আর ভালো লাগে না তাকে? দিতি কপাল কুঁচকে বলে, কোনোকালে ভালো লেগেছিল নাকি? আমার তো মনে পড়ছে না আমি এমনটা কখনো বলেছি বলে। সাক্ষ্য চুপ থাকল। ঠিক এরপরই বলল, লিসেন, 1-2 দিন নয়, আমি আপনাকে বহুবছর যাবৎ চিনি। আম্মুর বান্ধবীর কোনো এক পিচ্চি মেয়ে আমাকে পছন্দ করে এটা না বুঝতে পারার মতো বোকা ছিলাম না আমি। দিতি হেসে বলল, ইয়েস, বোকা ছিলেন না। চালাক ছিলেন খুব। তো ভার্সিটির কোনো মেয়ে আপনাকে পছন্দ করে তা অবজার্ভ করেন না? নাকি ভালোই লাগে এসব? গম্ভীর কণ্ঠে উত্তর এল। ভার্সিটির সব মেয়ের দিকে চেয়ে থাকি না আমি যে বুঝব কার চোখের ভাষা কেমন। নিধির চোখের ভাষা বুঝেন? বুঝার কথা তো। আই থিঙ্ক আপনিও নিধিকে পছন্দ করেন, রাইট? সাক্ষ্য দাঁতে দাঁত চাপল এবারে। বলল, মাথায় কে ঢুকিয়েছে এসব আজেবাজে কথা? আমার কাছে ভালো কথাই। অন্যের ভালোবাসা দেখতেও সুন্দর লাগে। বুঝলেন? তারপর? তারপর? তারপর আপনাদের ভালোবাসা ভালোই লাগে। সাক্ষ্য ফের দাঁতে দাঁত চাপল। গম্ভীর স্বরে বলল, ওয়েট, আরও ভালো লাগবে। তবে নিধি নয়, অন্য কেউ হবে। গল্প ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের পর্ব পোস্ট করার সাথে সাথে আপনি পেয়ে যান।